Assalamu alaikum, everyone. I hope you are doing fine. Welcome to today's short discussion on our midterm assignments. আশা করি আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন। এখানে আমাকে শো করছে যে সবকিছুই ঠিক আছে। যদি আপনাদের কোনো স্লাইড দেখতে সমস্যা হয় বা আমার কথা বুঝতে সমস্যা হয় জানাবেন, আমি রিপিট করব আবার। আমরা গতকালকে মিডটার্মের মার্কস ডিস্ট্রিবিউশন, বুলেট পয়েন্টস অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে তার একটা ডিটেইল আলোচনা আপনাদের সাথে শেয়ার করেছি। ওই পার্টটা আমরা আজকে আলোচনা করব না, আমাদের সময় স্বল্পতার কারণে ওই পার্টটা আমি আজকে রিপিট করতে পারছি না। ওটা কাইন্ডলি আপনারা দেখে নেবেন, ওটা দেখতেই হবে, ওটা মন দিয়ে দেখবেন। আজকে এই আধা ঘন্টা 5টা পর্যন্ত আমাদের মূল আলোচনা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন গুলো। আপনারা কিভাবে আনসার করবেন, কোথা থেকে আনসার করবেন, এক্সট্রা টিপস শেয়ার করতে চাইলে করতে পারেন, আমিও আপনাদেরকে কিছু টিপস দেব। কারো যদি প্রিপারেশন নিতে কোনো প্রবলেম হয় সেটাও আমাদেরকে জানাবেন, আমরা যতদূর সম্ভব একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করব। সো today's short discussion on sample questions for midterm exam. সরি, এটা তো মিডটার্ম এক্সাম না বলে আমরা বলতে পারি অ্যাসাইনমেন্ট। আমাদের এক্সামটা অ্যাসাইনমেন্ট আকারে হবে। স্যাম্পল কোয়েশ্চেন্স, উইদাউট ফার্দার এডু সরাসরি আমরা চলে যাই আমাদের স্যাম্পল কোয়েশ্চেন গুলোতে। আমাদের স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 1, discern the salient features of J.B. Shaw's philosophy of creative evolution. আমাদের স্যাম্পল কোয়েশ্চেন 1 এর প্রথম পার্ট। এখানে জর্জ বার্নার্ড শর ক্রিয়েটিভ এভলিউশন, এই যে ফিলসফি, ওনার ক্রিয়েটিভ এভলিউশন ফিলসফি সম্পর্কে তার মূল কিছু আলোচনা এখানে আপনাদেরকে সংক্ষেপে লিখতে হবে। salient features মানে হচ্ছে মেইন আইডিয়াস, প্রাইম ফোকাসেস। জর্জ বার্নার্ড শ তার ক্রিয়েটিভ এভলিউশন রিলেটেড যে দর্শন, ফিলসফি, এখানে উনি কি বলতে চেয়েছেন? হোয়াট ফিলসফি অফ ক্রিয়েটিভ এভলিউশন, সংক্ষেপে আপনারা একদম সামারাইজ করবেন যে তার ক্রিয়েটিভ এভলিউশন ফিলসফি, এই বক্তব্যটা কি, এই ফিলসফিটা আসলে কি। ওনার ফিলসফিটা অনেক ডিটেলসেও ব্যাখ্যা করা যায়, কিন্তু এইখানে এই ক্ষেত্রে আপনাদের মার্কসে দিয়ে, মানে এই পার্টটুকু আপনাদের 5 মার্কস হিসাব করে আপনারা অ্যান্সার করবেন, 5 মার্কস হিসেবে। ইন দ্যাট কেস আপনাদেরকে জাস্ট জিস্ট, একদম মূল আলোচনাটা সংক্ষেপে এখানে প্রেজেন্ট করতে হবে। সেলিয়েন্ট ফিচার্সে আপনারা কোন কোন বিষয়বস্তুতে গুরুত্ব দেবেন? ফিলসফি অফ ক্রিয়েটিভ এভলিউশন, এটা আমরা আলোচনা করেছি আমাদের লেকচার 3-তে। লেকচার 3 যদি আপনারা ফলো করেন, লেকচার 3-তে আমরা লেকচারের মাঝামাঝি একটা জায়গায় এই শজ ফিলসফি অফ ক্রিয়েটিভ এভলিউশন সম্পর্কে আলোচনা করেছি, স্পেশালি দ্য আইডিয়া অফ লাইফ ফোর্স। এবং তার পরবর্তী লেকচার, লেকচার 4-এ আমরা তার আইডিয়া অফ সুপারম্যান নিয়ে আলোচনা করেছি। এই দুটোতে যদি আপনারা ফোকাস করেন, জর্জ বার্নার্ড শজ আইডিয়া অন লাইফ ফোর্স এন্ড সুপারম্যান, এই দুটো নিয়ে যদি আপনাদের থিওরিটিক্যাল কম্প্রিহেনশন, আপনারা যতটুকু বুঝতে পেরেছেন সেটা যদি গুছিয়ে যদি প্রেজেন্ট করতে পারেন, তাহলেই আমরা ধরে নিতে পারি যে ইউ হ্যাভ গট দ্য মেইন ফোকাস অফ ক্রিয়েটিভ এভলিউশন। সো দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ ক্রিয়েটিভ এভলিউশন ফিলসফি ফিচার্স গুলো, আপনি শুধু লাইফ ফোর্স সম্পর্কে কিছু কথা এবং সুপারম্যান সম্পর্কে কিছু কথা, এবং এই দুটো কম্বাইন্ড করে
লাইফ ফোর্স এবং সুপারম্যানের কম্বিনেশনের মাধ্যমে কিভাবে এই ক্রিয়েটিভ এভলিউশন নিশ্চিত করা সম্ভব সেটা আপনারা আলোচনা করবেন। একই সাথে আমরা আমাদের ফিফথ লেকচারে, লেকচার 5-এ আমরা একটা এই রিয়েলিস্টের পরে একটা পার্ট পড়েছিলাম, ওখানে এই রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, ওখানে ম্যারেজ অ্যান্ড প্রপার্টি, ফ্যামিলি ম্যারেজ অ্যান্ড প্রপার্টি এই বিষয়ে একটা আলোচনা আছে। গুড ব্রিডিং, ফ্যামিলি অ্যান্ড প্রপার্টি এই সংক্রান্ত আলোচনা আছে, ওখান থেকেও আপনাদের নিয়ে আসতে হবে। তাহলে এই সেলিয়েন্ট ফিচার্স অফ ক্রিয়েটিভ এভলিউশন, এটা আপনারা দুইটা লেকচার থেকে আপনারা নিতে পারেন। লেকচার 3, লেকচার 4 এবং একই সাথে লেকচার 5, এই তিনটা লেকচার আপনাদেরকে স্টাডি করতে হবে এইটার জন্য। লেকচার 3, 4 and 5, এই তিনটা লেকচার থেকেই আপনারা তার ওভারঅল কম্প্রিহেনসিভ এখানে আপনারা অবশ্যই উল্লেখ করবেন Shaw's idea of life force, Superman, and his revolutionist handbook, যেটা আমরা লেকচার 5-এ আলোচনা করেছি। এই কোয়েশ্চেনের পরের পার্টটা, critically analyze the concepts of life force and Superman from the perspectives of the characters in Man and Superman। এই যে আপনারা এই ফিলোসফি অংশটাতে লাইফ ফোর্স নিয়ে আলোচনা করবেন, যে লাইফ ফোর্স কি, জর্জ বার্নার্ড শো লাইফ ফোর্স বলতে কি সুপারম্যান বলতে কি বুঝিয়েছেন, এবং এই দুটো কনসেপ্ট, এই দুটো আইডিয়ার উপর বেস করে কাজ করবেন যে কোন কোন ক্যারেক্টারের মধ্যে আমরা লাইফ ফোর্স খুঁজে পাই, কোন কোন ক্যারেক্টারের মধ্যে আমরা সুপারম্যানকে খুঁজে পাই। ম্যান অ্যান্ড সুপারম্যান, আমরা এই নাটকটার উপর ফোকাস করছি, যে এই নাটকে তো বেশ কিছু চরিত্র আছে, এই চরিত্রগুলোর মধ্যে কার কার ভেতর লাইফ ফোর্স খুঁজে পাচ্ছি, কার কার মধ্যে সুপারম্যানকে খুঁজে পাচ্ছি, এটা নিয়ে আলোচনা। এটা একটা ডিটেইলস আলোচনা, এটার জন্য 10 মার্কস। তাহলে ক্রিটিক্যাল অ্যানালিসিস on the concepts of life force and Superman and attaching the ideas with the characters in Man and Superman, এই নাটকের বিভিন্ন চরিত্রের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করার চেষ্টা করব, যে ভিতরে লাইফ ফোর্স আছে বা কার কার মধ্যে লাইফ ফোর্স আছে, এদের মধ্যে কার ভেতর লাইফ ফোর্সের পরিমাণটা বেশি, কার মধ্যে লাইফ ফোর্সের পরিমাণটা একেবারে কম, কার কার মধ্যে আমরা সুপারম্যানকে খুঁজে পাই, কার ভেতরে একেবারেই সুপারম্যানকে আমরা খুঁজে পাচ্ছি না, কার দ্বারা ক্রিয়েটিভ এভলিউশন সম্ভব, কার দ্বারা ক্রিয়েটিভ এভলিউশন একেবারেই সম্ভব না, এই নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করতে হবে। এই হচ্ছে আমাদের স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 1, প্রথম পার্ট 5 মার্কস, ফিলোসফি অফ ক্রিয়েটিভ এভলিউশন, এখানে শুধু থিওরিটিক্যাল, সংক্ষেপে এটাতে 5 মার্কস, এবং তারপর ওই থিওরির অ্যাপ্লিকেশন ইন ক্যারেক্টার স্টাডিতে ওই থিওরিগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, যে লাইফ ফোর্স কোথায় পাচ্ছে, সুপারম্যান কোথায় পাচ্ছে, ক্যারেক্টার বেসড থিওরিটিক্যাল অ্যানালিসিস। এই বিষয়টা এখানে ক্রিটিক্যালি অ্যানালাইজ বলা আছে, মানে হচ্ছে আপনাকে নিজের মতো করে জিনিসগুলোকে চ্যালেঞ্জ করতে হবে, আইডিয়াকে চ্যালেঞ্জ করতে হবে। আপনাকে যে ট্র্যাডিশনাল আইডিয়া অনুযায়ী সেটাই লিখতে হবে তা না, বরং আপনি আপনার অ্যানালিসিস অনুযায়ী যেটা ঠিক মনে হয় সেটাই আপনি লিখবেন, আপনার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে
ক্রিটিক্যালি অ্যানালাইজ করার চেষ্টা করবেন। ক্রিটিক্যাল অ্যানালিসিস বলতে একটা জিনিসের পজিটিভ নেগেটিভ সবকিছুই আপনাকে মাথায় নিয়ে আসতে হবে, প্রতিটা পয়েন্টে আপনাকে চ্যালেঞ্জ করতে জানতে হবে। সবকিছু যে চুপ করে নীরবে গ্রহণ করে নিতে হবে তা না, আপনাকে চ্যালেঞ্জ করতে জানতে হবে। You must learn how to raise questions. You need to learn how to challenge someone. Let's move on to our next sample question. Sample question 2. আশা করি এই কোশ্চেনটা অ্যান্সার আপনাদের মনে থাকার কথা। Critically analyze J.B. Shaw's ideas on realism from the perspectives of the characters in Man and Superman. এটা আমরা আমাদের লেকচার ডিটেইলসে জর্জ বার্নার্ড এই চ্যাপ্টারে আমরা শর একটা বিখ্যাত এসে কুইন্টেসেন্স অন ইবসেনিজম সেটা আমরা পড়েছিলাম। স্যার সেখানে কথাটা একটু কেটে গেছে, একটু রিপিট করবেন? জি, জর্জ বার্নার্ড শ তার একটা বিখ্যাত এসে আছে আ কুইন্টেসেন্স অন ইবসেনিজম, যেটা আমরা আমাদের লেকচার 5-এ আলোচনা করেছি। লেকচার 5-এ আমরা আলোচনা করেছি রিয়েলিজম ইন জর্জ বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শ অ্যাজ এ রিয়েলিস্ট। আপনারা যদি লেকচার 5টা বিশেষ করে প্রথম পার্টটুকু যদি আপনারা মন দিয়ে স্টাডি করেন তাহলে দেখবেন যে জর্জ বার্নার্ড শো সমাজের সব মানুষকে উনি 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে আছে ফিলিস্তিন, যারা সাধারণ মানুষ। ফিলিস্তিনস দ্য কমন অর্ডিনারি ম্যান, এদের কোনো কিছুতে কোনো আপত্তি নাই, কোনো রকম অভিযোগ নাই, তাদের কাছে এভরিথিং ইজ ওকে, অল রাইট, নো কমপ্লেইন। তারা তাদের উপর যা চাপিয়ে দেওয়া হয় তাই তারা অ্যাকসেপ্ট করে, একদম লক্ষ্মী ছেলের মতো সবকিছু নির্দেশ পালন করে। They do not complain, they never challenge anything, they just follow the tradition blindly. বাস্তবতা তাদের চোখে ধরা পড়ে না, বিকজ they don't know about reality, they are blind. ফিলিস্তিনস সমাজের আরেক ধরনের মানুষ আছে, তারা হচ্ছে আইডিয়ালিস্ট। এরা হচ্ছে সব জায়গায় কমপ্লেইন করে, সব জায়গায় এরা শুধু ভুল ধরে, সবকিছুই তাদের কাছে করাপ্টেড, সবকিছুই নষ্ট, কিন্তু তারা শুধু কমপ্লেইনই করে যায়, কিন্তু কোনো সলিউশনের ব্যাপারে তারা কথা বলে না। They only complains, but they do not give any solutions. তারা জানে, তারা বাস্তবতা কি তারা জানে, তারা জেনেও হিপোক্রিটের মতো না দেখার ভান করে, তারা দেখেও না দেখার ভান করে, ইগনোর করে। They are the hypocrites. তারা শুধু কমপ্লেইনই করে যায়, কিন্তু সলিউশনের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নেয় না। They are the idealist. তারা সবকিছুকেই সমালোচনা করে, কিন্তু কাজের কাজ কিচ্ছু করে না। They know that there is a problem in reality, but they just ignore it. সমাজের আরেকটা শ্রেণী, যাদেরকে রিয়েলিস্ট বলেছেন, বাস্তববাদী বলেছেন, এই বাস্তববাদী এরা হচ্ছে সংখ্যায় খুব কম, 0.1% সমাজে। এরা জানে যে there is a problem in our lifestyle, there is a problem. রিয়েলিস্ট সেই সমস্যার সমাধান বের করতে চায়। আইডিয়ালিস্ট তো শুধু সমালোচনা করেই তারা দায়মুক্ত। রিয়েলিস্ট হচ্ছে সে সমালোচনাও করবে, প্লাস সে সমাধানটা আনার চেষ্টা করবে। রিয়েলিস্ট জানে যে সাধারণ মানুষরা তারা বুঝতে পারছে না, দে ডোন্ট নো দ্য ট্রুথ, দে ডোন্ট নো অ্যাবাউট রিয়ালিটি। কিন্তু রিয়েলিস্টের কাজ হচ্ছে সেই সাধারণ মানুষের কাছে বাস্তবতাটাকে তুলে ধরা। রিয়েলিস্ট জানে যে সেখানে চারপাশে সমস্যার শেষ নাই,
এবং রিয়েলিস্ট চায় একটার পর একটা করে সমস্যার সমাধান করতে। এখন রিয়েলিস্ট যেহেতু কাজ করতে চায়, এই জন্য সে অন্য দুই শ্রেণীর কাছে শত্রু। ফিলিস্তিনরাও রিয়েলিস্টদের দেখতে পারে না, কারণ রিয়েলিস্টদের কাছে ফিলিস্তিন হচ্ছে পাগল, ম্যাড। আইডিয়ালিস্টরাও রিয়েলিস্টদেরকে দেখতে পারে না, কারণ আইডিয়ালিস্টের ধারণা এই রিয়েলিস্টরা হচ্ছে শো অফ করে। আইডিয়ালিস্টরা রিয়েলিস্টদের দেখলেই তারা জেলাস ফিল করে। তাদের কথা হচ্ছে, হ্যাঁ আমরাও জানি সমস্যা আছে, আমরা কিছু করি না, কিন্তু আমরা ঠিকই জানি সমস্যা। রিয়েলিস্ট কেন কাজ করতে যায়? রিয়েলিস্টের এই কাজ করার ইচ্ছা দেখেই আইডিয়ালিস্টরা অলওয়েজ জেলাস। এই যে সমাজে তিন ধরনের মানুষ, একদল আছে তারা অন্ধ, বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, সত্য ট্রুথ সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। দে লিভ ইন অবলিভিয়ন, দে লিভ ইন ব্লাইন্ডনেস, ইগনোরেন্স। এবং তারা যে ইগনোরেন্ট, তারা যে ব্লাইন্ড, এটা তারা নিজেরাই জানে না। আইডিয়ালিস্ট এরা হচ্ছে হিপোক্রিট, এরা জানে বাস্তবতা কি, এরা সত্যটা জানে, বাট দে জাস্ট অ্যাভয়েড ইট, দে জাস্ট ইগনোর ইট, জেনে দেখেও না দেখার ভান করে। আর রিয়েলিস্ট, দে ট্রাই টু চেঞ্জ দ্য রিয়েলিটি। রিয়েলিস্ট ট্রাই টু মেক দ্য সিচুয়েশন বেটার, পরিস্থিতিকে যতটুকু উন্নত করা যায়। এই যে তিন ধরনের মানুষ সমাজে, এই তিন ধরনের ক্যারেক্টার আমরা ম্যান এন্ড সুপারম্যানেও পাই। ম্যান এন্ড সুপারম্যানেও আমাদের এই তিন ধরনের ক্যারেক্টার আমরা খুঁজলে পাই। আমাদের কাজ হচ্ছে ওই ফিলিস্তিনস, আইডিয়ালিস্ট, রিয়েলিস্ট, এই তিন শ্রেণীতে ম্যান এন্ড সুপারম্যানের ক্যারেক্টার গুলোকে ভাগ করে দেয়া। আমরা ক্যারেক্টার গুলোর পার্সপেক্টিভ আলোচনা করে বের করার চেষ্টা করব যে আমাদের এই নাটকের কোন কোন ক্যারেক্টারকে আমরা ফিলিস্তিনস আখ্যায়িত করতে পারি, কোন কোন ক্যারেক্টারসকে আমরা আইডিয়ালিস্ট আখ্যা করতে পারি, কোন কোন ক্যারেক্টারকে আমরা বলতে পারি রিয়েলিস্ট। আমাকে ওই জর্জ বার্নার্ড শস ওনার আইডিয়া অফ ফিলিস্তিনস, আইডিয়ালিস্টস, রিয়েলিস্টস, এটার উপর ভিত্তি করে ম্যান এন্ড সুপারম্যানের ক্যারেক্টার গুলোকে আমাদের ডিভাইড করতে হবে যে কোন শ্রেণীতে কাকে ফেলা যায়। সো Shaw's idea on realism, we need to explain, critically analyze from the perspectives of the characters in Man and Superman. ম্যান এন্ড সুপারম্যান নাটকে যে ক্যারেক্টার গুলো আছে, এই ক্যারেক্টার গুলোর পয়েন্ট অফ ভিউস, তাদের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করে, বিশ্লেষণ করে আমাদেরকে তাদের এই তিন শ্রেণীর যে কোনো একটাতে ফেলতে হবে। তবে কোনো কোনো ক্যারেক্টার আছে যারা একটু কমপ্লেক্স, তাদেরকে হয়তো মাঝে মাঝে দুই শ্রেণীতেই ফেলতে হবে। কিছু কিছু ক্যারেক্টার আছে দে আর কমপ্লেক্স, আপনি তাদেরকে যে কোনো এক শ্রেণীতে ফেলতে হয়তো পারবেন না। যেমন আপনার একই সাথে মনে হবে সে হয়তো অ্যাট দ্য সেম টাইম কখনো কখনো ফিলিস্তিন, কখনো কখনো আইডিয়ালিস্ট, আবার কখনো কখনো সে আইডিয়ালিস্ট এবং মাঝে মাঝে সে রিয়েলিস্টের মতো বিহেভ করে। এরকম কমপ্লেক্স ক্যারেক্টারও আপনি পাবেন, সেটাও আপনাদের আলোচনা করতে হবে। এবং আলটিমেটলি আপনি জর্জ বার্নার্ড শর ওর যে আইডিয়া অন রিয়েলিজম, এটার উপর আপনি ক্রিটিসিজম করতে পারেন। আপনি শর যে আইডিয়া অন রিয়েলিজম, এটাকেও আপনি চ্যালেঞ্জ করতে পারেন যে ওনার এই আইডিয়াতে গলদ আছে, সমস্যা আছে। উই নিড টু রিভাইজ দিস কনসেপশন। শ ওনার রিয়েলিজমে কি কি ভুল ত্রুটি আছে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, যে উনি আইডিয়ালিস্ট সম্পর্কে যা কথা বলেছেন হয়তো পুরোপুরি ঠিক না, অথবা ফিলিস্তিন সম্পর্কে ওনার নেগেটিভ অ্যাটিটিউড এটা পুরোপুরি ঠিক না। আপনি এটাও প্রমাণ করতে পারেন যে আইডিয়ালিস্ট দে সিম হিপোক্রিট বাট দে আর নট। আবার রিয়েলিস্টরা আপনি এটাও বলতে পারেন যে দে আর, তাদেরকে অনেক বেশি ওভার এস্টিমেট করা হচ্ছে। রিয়েলিস্টরা থাকলেই যে সমাজে সাফল্য আসবে তা না। আবার আপনি রিয়েলিস্টদেরকে সাপোর্টও করতে পারেন, আপনি বলতে পারেন যে রিয়েলিস্ট দে হ্যাভ পটেনশিয়াল টু বিকাম এ সুপারম্যান, যেটা আমাদের সমাজে প্রয়োজন। ইফ উই উইশ টু ডেভেলপ আওয়ার সোসাইটি, তাহলে সমাজের প্রতিটা মানুষকে সুপারম্যানে লেভেলে উন্নত হতে হবে, তাহলেই আমাদের সমাজটা উন্নত হবে, তাহলেই আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, মন মানসিকতা উন্নত হবে।
এবার আমরা চলে যাই আমাদের স্যাম্পল কোয়েশ্চেন নাম্বার 3। এটা আমরা লর্ড জিম থেকে পেয়েছি। Sample question number 3. Illustrate how the theme of universal struggles to find courage, meaning, and self-understanding is evident in Joseph Conrad's Lord Jim. আমরা আমাদের লেকচার 8 was exclusively dedicated to this topic. What is this topic? What is that theme? Universal struggles. Our life is full of struggles to find courage, meaning, and self-understanding. আমাদের প্রত্যেকের জীবনই হচ্ছে যুদ্ধে পরিপূর্ণ। আমরা সবসময় যুদ্ধ করছি। কখনো কখনো সাহস খুঁজে পাওয়ার জন্য যুদ্ধ করছি, কারণ নিজেদেরকে কাপুরুষ মনে হয়। আমরা সাহস খুঁজে পাই না, আমরা সাহস অর্জনের জন্য যুদ্ধ করি। আমরা অর্থ বোঝার জন্য যুদ্ধ করি। We struggle to find meaning. আমরা অর্থ বোঝার চেষ্টা করি, জীবনের অর্থ। And we struggle to find self-understanding, self-realization, salvation, retribution, redemption, atonement, আত্মশুদ্ধি, মুক্তি। এই যে আইডিয়াগুলো, our life is a continuous struggle. We struggle to find courage. We struggle to find meaning. We struggle to find self-understanding. এই যে ইউনিভার্সাল থিম পোট্রে হয়েছে, এটা আপনারা যদি লেকচার 8টা ভালো করে ফলো করেন তাহলে আপনারা দেখবেন লেকচার 8 পুরো লেকচারটাই আমরা কিন্তু এই স্যাম্পল কোয়েশ্চেনটার অ্যান্সার ওখানে আছে। লেকচার 8 প্লাস লেকচার 9, লেকচার 9-এ আমরা যেখানে প্যানিকাসের আর্টিকেল পড়েছি, লেকচার 8-এ পড়েছি জংউইর আর্টিকেল, জংউই। লেকচার 9-এ আমরা পড়েছি প্যানিকাসের আর্টিকেল, যেখানে মোরাল ক্রাইসিস নিয়ে কথা হয়েছে। এই দুটো আর্টিকেলকেই যদি আপনারা কানেক্ট করেন, লেকচার 8 লেকচার 9 দুটো লেকচারকে, লেকচার 8 প্লাস লেকচার 9 এই দুটোকে যদি আপনি কানেক্ট করেন তাহলেই আপনার এই স্যাম্পল কোয়েশ্চেন 3 এর অ্যান্সারটা চলে আসবে। লেকচার 8 লেকচার 9 আমাদের লাস্ট স্যাম্পল কোয়েশ্চেন। Compare and contrast between the heroic qualities and the deficiencies in the characters of John Tanner and Jim. আমাদের ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকের অন্যতম মূল চরিত্র প্রোটাগনিস্ট জন ট্যানার এবং আমাদের লর্ড জিম উপন্যাসের প্রোটাগনিস্ট জিম, এই দুজন প্রোটাগনিস্টের মধ্যে আমরা কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট দেখাবো। কিসের উপরে? কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন দ্য হিরোইক কোয়ালিটিস অ্যান্ড ডেফিসিয়েন্সিস। ট্যানারের মধ্যে কিছু হিরোইক কোয়ালিটি আছে, জিমের মধ্যেও হয়তো খুঁজলে আমরা কিছু হিরোইক কোয়ালিটি পাবো। এই দুইয়ের মধ্যে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, এবং একই সাথে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দ্য ডেফিসিয়েন্সিস, ল্যাকিংস, উইকনেস। ট্যানারের চরিত্রে কি দুর্বলতা আছে, ট্যানার কি কি ভুল করে, তার চরিত্রে তার কার্যক্রমে কি দুর্বলতা আছে, কি ল্যাকিংস আছে। একই সাথে জিম, তার মধ্যে কি ডেফিসিয়েন্সিস, কি উইকনেস, কি ল্যাকিংস, কি লিমিটেশনস আছে। দুটো ক্যারেক্টারের মধ্যে আমরা একই সাথে ভালো দিক এবং সীমাবদ্ধতা, দুর্বল দিকগুলো কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট করব। তাদের
চরিত্রের শক্তিশালী দিক এবং দুর্বল দিক এই দুটো ডিটেইলসে আলোচনা করার পর হিরোস তাদের চরিত্রের শক্তিশালী দিক এবং দুর্বল দিক বিবেচনা করে আমরা কি তাদের দুজনকে হিরো বলতে পারি কিনা, শুধুই ক্লেইম দেম অ্যাজ হিরোজ অর নট, তারা কি হিরো কিনা। এবং একই সাথে আপনাকে ইউ নিড টু ডিফেন্ড ইউর অ্যান্সার্স উইথ আর্গুমেন্টস। আপনার যদি এই ফার্স্ট পার্টটা যদি ভালোভাবে লেখা হয়ে থাকে, if you can qualities and the deficiencies in the characters of John Tanner and Jim, then it would be enough to defend your answers. এই যে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, এখানেই কিন্তু আপনার আর্গুমেন্ট গুলো, আপনার যুক্তি লজিক গুলো প্লেস হয়ে যাবে এবং সেই লজিকের উপর ভিত্তি করেই আপনি বলতে পারবেন যে জন ট্যানার এবং জিম তাদের চরিত্রের শক্তিশালী দিক এবং দুর্বল দিক আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে তারা দুজনেই হিরো, আমরা তাদেরকে হিরো বলে কনসিডার করতে পারি। ইয়েস, দে আর হিরোস। অথবা আপনি এটাও বলতে পারেন যে আই ডোন্ট থিঙ্ক দ্যাট দে আর হিরোস, দে আর কাওয়ার্ডস। এটাও আপনি যুক্তি দিয়ে যদি প্রমাণ করতে পারেন, অল রাইট। অথবা আপনি আরো কিছু বলতে পারেন, ইউ ক্যান সে সামথিং এলস। আমরা জন টার্নার এবং জিম সম্পর্কে আমরা জেনেছি, আমাদের টার্নার সম্পর্কে আমরা জেনেছি লেকচার 1, লেকচার 2, লেকচার 4। টার্নার সম্পর্কে কিন্তু আমরা লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 4 থেকে জেনেছি। স্পেশালি ইন লেকচার 4 আমরা কিন্তু টার্নার সম্পর্কে বেশ কিছু আইডিয়া পেয়েছি। আমরা যখন লেকচার 5-এ রিয়েলিস্ট নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে রেভলিউশনিস্ট হ্যান্ডবুক, সেখানেও কিন্তু আমরা জন টার্নারকে নিয়ে আলোচনা করেছি। আমরা যদি গুরুত্বের দিক থেকে বিচার করি তাহলে লেকচার 2, লেকচার 4, লেকচার 5 এই তিনটা লেকচারে আমরা জন টার্নারকে জেনেছি। এই দুটো লেকচার যদি আপনারা স্টাডি করতে পারেন, এই দুটো লেকচার যদি আপনারা স্টাডি করতে পারেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি টার্নারের চরিত্রের শক্তিশালী দিক এবং দুর্বলতা এটা নিয়ে আলোচনা করতে পারবেন। লেকচার 2, লেকচার 4, লেকচার 5। আর যদি জিমকে চিনতে চান তাহলে আপনাদের গুরুত্ব দিতে হবে লেকচার 6, লেকচার 7, লেকচার 8 এবং লেকচার 9। প্রতিটা লেকচারেই আমরা জিমের চরিত্রের হিরোইক কোয়ালিটিস এবং তার ডেফিসিয়েন্সিস, ল্যাকিংস, উইকনেস সম্পর্কে আলোচনা করেছি। তার উইকনেস সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি। গুরুত্বের দিক থেকে যদি বিচার করেন তাহলে আপনারা লেকচার 7, লেকচার 8, লেকচার 9 এই তিনটা লেকচারকে আপনারা ফলো করতে পারেন। তাহলে আপনাদের এই 4 নম্বরের কোয়েশ্চেনটার অ্যান্সার আপনারা যদি রেডি করতে চান আপনারা এই 6টা লেকচারের হেল্প নিতে পারেন। তাহলে জন টার্নারের জন্য লেকচার 2, লেকচার 4, লেকচার 5। জিমের জন্য লেকচার 7, এই থেকে আপনারা মোটামুটি জিম এবং ট্যানার সম্পর্কে একটা ওভারঅল একটা আইডিয়া পাবেন যে তাদের চরিত্রের শক্তিশালী দিকগুলো কোনগুলো এবং তাদের চরিত্রের দুর্বল দিক কোনগুলো। এটা আপনারা কম্প্যারিজন কন্ট্রাস্ট করবেন। শেষে গিয়ে আপনারা
সেই আর্গুমেন্টেশনের উপর ভিত্তি করে, যুক্তিতর্কের উপর ভিত্তি করে আপনি শেষে বলতে পারেন যে আমরা কি তাদের এই দুজনকে, ট্যানার এবং জিমকে আমরা কি হিরো বলতে পারি কি পারি না। এই হচ্ছে আমাদের স্যাম্পল কোয়েশ্চেন্স, 4টা স্যাম্পল কোয়েশ্চেন। এই হচ্ছে আপনারা প্রিপারেশন নেবেন। আমাদের মেইন কোয়েশ্চেন আমি দিব হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ সকালে। এই কোয়েশ্চেন গুলোই একটু ঘুরিয়ে আসবে, এই কোয়েশ্চেন গুলোই একটু অল্প একটু চেঞ্জ হয়ে আসবে। মানে ধরে রাখেন 80% কোয়েশ্চেন মোটামুটি সেম থাকবে, বাকি 20% একটু হয়তো চেঞ্জ হবে আর কি। কিন্তু এই স্যাম্পল কোয়েশ্চেন গুলো আপনারা যদি স্টাডি করেন, প্রিপারেশন হিসেবে রাখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। 8 তারিখ ইনশাল্লাহ সকালে আপনাদের ফাইনাল কোয়েশ্চেন, মিড টার্মের একদম চূড়ান্ত মেইন কোয়েশ্চেন আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, এবং আপনারা অ্যাসাইনমেন্টের সবকিছু গুগল ক্লাসরুমেই সাবমিট করবেন। যেভাবে আপনার সুবিধা, হাতে লিখে ছবি তুলে, হাতে লিখে ছবি তুলে পিডিএফ করে, টাইপ করে ডক ফাইল, টাইপ করে পিডিএফ ফাইল, যেটা আপনার সুবিধা, কিন্তু গুগল ক্লাসরুমেই সাবমিট করতে হবে। এখন যদি আপনাদের কোনো ডিসকাশন থাকে করতে পারেন, আমি 2-3-4 মিনিট আছি। স্যার, আমাদের ওয়ার্ড লিমিটটাই যদি একটু বলতেন যে প্রতিটা কোশ্চেনের জন্য কি পরিমাণ ওয়ার্ডস চুজ করব। এইখানে আপনার স্বাধীনতা আছে, আপনারা দেখবেন কত মার্কস। যদি দেখেন 10 মার্কস, ওই হিসাবে আপনি মাথা কাটিয়ে নিজের মতো করে ভলিউম ঠিক করবেন। ইটস আপ টু ইউ। আমি মিড টার্মে জাস্ট এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, দেখি যে আপনারা 10 মার্কের জন্য কতটুকু লেখেন। এটা আপনাদের ফ্রিডম আছে, আপনারা কোয়েশ্চেন অনুযায়ী ইন্ডিপেন্ডেন্টলি ভলিউম ঠিক করতে পারবেন। ইটস আপ টু ইউ। বাট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি 15 মার্কসের একটা অ্যান্সার করছেন, তাহলে 15 মার্কসের অ্যান্সার এতটুকু হওয়া উচিত। 10 মার্কসের অ্যান্সার লিখছেন, এতটুকু হওয়া উচিত। 5 মার্কসের অ্যান্সার লিখছেন, এটা আপনি নিজে ডিসাইড করবেন। আমি মিডে দিব না, ফাইনালে গিয়ে আমি ওয়ার্ড লিমিট দিব, বাট মিড টার্মে আপাতত কোনো ওয়ার্ড লিমিট নাই। অল দ্য বেস্ট। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার, আমরা জানি যে রিয়ালিস্টরা হচ্ছে কি প্রবলেমগুলো বের করে এবং সেটা সলিউশনও তারা দেয়। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমরা ট্যানারের বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম যে ট্যানার তো এন এর যে ফলিগুলো সেগুলো জানে এবং সেগুলো একসেপ্ট করে নিয়ে এনকে সে একসেপ্ট করে নিয়েছে। বাট আমি জানতে চাচ্ছিলাম যে এন এর যে ফলিস গুলো আছে এগুলো কিভাবে ট্যানার চেঞ্জ করবে, এই বিষয়ে কি একটু বলা আছে কিনা? হ্যাঁ, এটা তো আমরা আলোচনা করেছি, এটা আমরা ওই আমাদের লেকচার 5-এ আলোচনা করেছি। তাহলে স্যার লেকচার আমি 5-এ একটু আমরা আলোচনা করেছি যে এই যে ট্যানার পরে আবার ফিরে আসছে এবং অনেক বেশি ড্রামাটিক ওয়েতেই ফিরে আসছে। এটাকে আমরা সব দিক থেকে আর কি ক্রিটিসাইজ করার চেষ্টা করেছি যে এর ভিত্তিতে আমরা তাকে কি বলতে পারি। ওয়াজ ইট আ গুড ডিসিশন? সবকিছুই আপনি মানে নিজে ভাবার চেষ্টা করবেন যে আপনার মন কি বলে, আপনার চিন্তা ভাবনা কি বলে। আমরা যেটা বই পড়ি সেটাই যে সব সময় গ্রহণ করে নিতে হবে তা না। আপনি চ্যালেঞ্জ করবেন, আপনি আপনার যুক্তি, আপনি যে সিদ্ধান্তে আসেন ওটা তো আপনাকে বলতে হবে। হয়তো 10 জন মানুষ আপনি ঠিক না, কেউ এমন কাউকে আপনি খুঁজে পাবেন না যে 100% রং। মানুষ সে যতই ভুল হোক তার মধ্যে কিছু পার্সেন্টেজ থাকে সে ঠিক। আপনি আপনার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন, তবে যুক্তিতর্কের সাথে। জি স্যার, আমি আর কি জানতে চাচ্ছিলাম যে এনকে তো সে একসেপ্ট করার জন্য ব্যাক করেছে, ঠিক আছে, বাট
ট্যানার কি স্টেপ নিয়েছিল অ্যানকে চেঞ্জ করার জন্য, অ্যানের যে ভুলগুলো, ও যে মিথ্যে কথা বলতো বা ওর যে অ্যাটিটিউড গুলো যেগুলো একটুখানি অন্যরকম, ওগুলোর জন্য আচ্ছা, ট্যানার কি স্টেপ গুলো নিয়েছে সেটা স্যার। ট্যানার কি স্টেপ নিয়েছে তার তো কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। শেষে গিয়ে সে হঠাৎ করে ইমোশনাল হয়ে বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে, যেটা ওর ক্যারেক্টারের সাথে যাচ্ছে না। এক্ষেত্রে একটা দল বলতে পারে যে এইখানে যে ইঙ্গিত দেখা যাচ্ছে যে আসলে ট্যানারের ওই মুরদ হবে না, ওর সেই সাহস হবে না, দম হবে না অ্যানকে চেঞ্জ করা, বরং অ্যান যেমন তেমনই থাকবে। কারণ ট্যানার যেভাবে শেষে গিয়ে পল্টি নিচ্ছে, মানে হঠাৎ করে সে নিজের সাথে নিজেই অনেকটা বেইমানি করছে। আবার অনেকে বলতে পারে ইট ওয়াজ ট্যানার্স কুল প্ল্যান, এটা সে ঠান্ডা মাথায় প্ল্যান করছে যে অ্যানকে, অ্যানের নিজের মতো করে নিজের ধাঁচেই ওকে স্পেস দিতে হবে, ও যাতে নিজে নিজে ঠিক হয়। এখন দুই দিকেই আপনি লজিক দিতে পারেন যে ওর যে লাস্টে, ট্যানারের লাস্টে গিয়ে সাডেন সারেন্ডার, এতে এটা কি মনে হচ্ছে যে আসলেই কি সে অ্যানকে শুধরাতে পারবে নাকি পারবে না? আদৌ কি অ্যানকে শোধরানো উচিত কিনা, এটাও একটা প্রশ্ন। অ্যানকে আসলেই শোধরানো উচিত কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন। ইজ ইট রিয়েলি নেসেসারি টু কারেক্ট অ্যান হোয়াইটফিল্ড? অ্যান হোয়াইটফিল্ড কি আসলেই, সে তো মানে মন থেকে কারো ক্ষতি চাচ্ছে না, তার যে মিথ্যাগুলো এগুলো তো হোয়াইট লাইস, হার্মলেস লাইস, কারো তো ওইরকম সিরিয়াস ক্ষতি করছে না সে। মানে এই জিনিসগুলো আর কি আপনাকে একটু রিয়েলাইজ করতে হবে, নিজেকে জিজ্ঞেস করে যে এই যে আমরা মানুষকে শুধরাতে চাই, আমাদের ইন্টেনশন কি সবসময় ভালো কিনা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সবসময়। অনেক সময় দেখা যায় যে মানুষকে শুধরাতে গিয়ে বরং আমরা তার ক্ষতি করি, মানুষকে মানুষ করতে গিয়ে আমরা তাকে অমানুষ বানিয়ে ফেলি। এই বিষয়গুলো আপনার মাথায় আনতে হবে। ট্র্যাডিশনকে সবসময় আমরা, বেশিরভাগ সময় দেখা যায় যে সাবকনসিয়াসলি সেটাকে একসেপ্ট করে নেই, কোনো চ্যালেঞ্জ করি না। কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করতে জানতে হবে, প্রতিটা স্টেপে আপনি কোয়েশ্চেন করবেন। যে কোনো কিছুতে আপনারা এমন এক পর্যায়ে আছেন আপনার জীবনের যে সবকিছু ব্লাইন্ডলি একসেপ্ট করে নেওয়া আজ আপনাদের জন্য পরাজয়। আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আপনি সেটাকে অ্যাপ্লাই করেন। একটা জিনিস যত ভালোই মনে হোক না কেন, it doesn't matter how fair, how excellent, how good, how proper it sounds, আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। কারণ প্রত্যেকটা সিস্টেমের ভিতরই উইকনেস আছে। There is nothing called 100% perfect system. আপনাকে চ্যালেঞ্জ করে এর দুর্বলতাগুলো, এর ফাঁকফোকরগুলো, ক্ষতিকর দিকগুলো জানতে হবে যে কোনো কিছুরই, এবং সেই অনুযায়ী আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে। ওকে, অল দ্য বেস্ট। আপনারা লেকচারগুলো দেখেন। মিড টার্মের যাবতীয় টিপসের জন্য এই যে আজকের এবং গতকালকে যে ভিডিওটা দিলাম ওটা দেখবেন মন দিয়ে, মিড টার্ম গাইডলাইন্স আর বুলেট পয়েন্ট প্রেজেন্টেশন, বুলেট পয়েন্ট রিপোর্ট, যেটা বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্ট, ওটার জন্য আপনারা গতকালের ভিডিওটা দেখেন, আমি ওখানে একদম ডিটেইলে বলে দিয়েছি। অল দ্য বেস্ট, আপনারা প্রিপারেশন নিতে থাকেন। আমাদের 11 তারিখ থেকে মিড টার্ম হবে, 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মেবি আপনাদের ক্লাস অফ থাকতে পারে, কিন্তু তার আগে ক্লাসগুলো হবে। তার আগে আমাদের দুটো ক্লাস হবে, ক্লাস কন্টিনিউ হবে। আর মিড টার্মের কোয়েশ্চেন আমি 8 তারিখ সকালে দিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার সাবমিশন ডেট? সাবমিশন ডেট হচ্ছে 12 তারিখ রাত 12টা পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট, আপনারা যত্ন নেন নিজেদের, থ্যাংক ইউ স্যার। আসসালামু সাবধানে আলাইকুম। থাকেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। হুম।